প্রিয় দর্শক, আমরা আজকে একজনকে আমরা সংযুক্ত করেছি, ওনার বক্তব্য আমরা শুনবো। যিনি তুখোড় বক্তা আওয়ামী লীগের, যিনি টকশোতে আসলে টেবিল কাঁপানো বক্তা বলে আমরা জানি, এবং টকশোতে ঝড় তোলার মতো বক্তা। 5 আগস্টের পরে যদিও আমরা অনেকেই অনুপস্থিত দেখতে পাচ্ছি স্টুডিওতে, তো আমরা জানি না কে কোথায় কিভাবে আছেন, কেমন আছেন। অনেকের কথাই আমরা পত্রিকায় জানি, অনেকের কথা আমরা জানি না। তো আমরা এমন একজনের সাথে আজকে কথা বলবো। তিনি হচ্ছেন সবারই পরিচিত মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা, এবং ওনার সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি এবং টেলিফোনের মাধ্যমে ওনার ইন্টারভিউ নিব। তো মনিরুজ্জামান মনির, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি ভালো। তো 5 আগস্টের পরে আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? 5 আগস্টের পরে ব্যক্তিগতভাবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু সার্বিক অর্থে যদি বলেন সেক্ষেত্রে তো এটা অনেক বড় লম্বা প্রশ্ন। 5 আগস্টের ব্যাপারে কথা বলার আগেই যদি 5 আগস্ট নিয়ে আপনি কথা বলেন, তার আগে আমি শুরুতেই 5 আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং যারা আহত আছে এবং চিকিৎসাধীন তাদের বিদ্যার্থীর মাগফিরাত কামনা করছি। এবং 5 তারিখের পর একটি ছাত্র আন্দোলনের মধ্য থেকে একটি পট পরিবর্তনের পরে বাংলাদেশে যে সমস্ত মানুষ 5 তারিখের পর থেকে যারা মারা গেছেন, শহীদ যারা নিহত হয়েছেন, তাদেরও বিদ্যার্থীর মাগফিরাত কামনা করি। কারণ 5 তারিখের পরে ছাত্ররা যে তাদের দাবি দেওয়া ছিল, তার 5 তারিখের আগেই দাবি দেওয়াগুলো যদিও পূরণ হয়ে গেছিল, তারপরও 5 তারিখের যে ঘটনা, সেই ঘটনার পরের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে দেখেছি যে 400-র উপরে থানাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে কর্মরত অনেক পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য নিহত হয়েছে। আমি সেই সমস্ত পুলিশ সদস্য যারা নিহত হয়েছে তাদেরও বিদ্যার্থীর মাগফিরাত কামনা করি এবং তাদের শোকসন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেটা আপনি বলছেন যে 5 তারিখের পরে 400-র মতো থানা এবং মানে অসংখ্য পুলিশের কথা আপনি বলছেন। মনিরুজ্জামান মনির, আমি আপনাকে একটু লস্ট করে ফেলেছিলাম। মানে 5 তারিখের পরে 400 থানার কথা আপনি উল্লেখ করেছেন এবং বেশ কয়েকজন পুলিশের কথা আপনি উল্লেখ করেছেন, এবং তারা যেভাবে আহত হয়েছে বা নিহত হয়েছে সেই কথা আপনি উল্লেখ করেছেন। কিন্তু 400 থানা আপনি কি একদম কনফার্ম? এবং এই 400 থানা আসলে কারা করেছে? 400 থানায় হামলা বা পুলিশের উপর হামলা? এটা আমরা প্রথমত আমি যেটা বলি, আমি কিন্তু আপনার এই যে ছাত্রদের যে দাবি ছিল, ছাত্রদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবির ব্যাপারে আমি যে ছাত্র সংগঠন করে বড় হয়েছি, আজকের এই জায়গাটা আমি উপনীত হয়েছি, আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে যে আমার পরিচিতি, রাজনৈতিক কর্মী হিসেবে যারা আমার একটা অবস্থান, এই ছাত্র সংগঠনের হাত ধরেই, এই ছাত্র সংগঠনকে সামনে রেখে তার আদর্শকে লালন করেই আজকের আমি মনিরুজ্জামান মনির। স্বাভাবিক কারণেই আমাদের প্রাণপ্রিয় ছাত্র সংগঠন, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এটা নীতিগত ভাবে তাদের এই দাবি দেওয়ার সাথে আমাদের ছাত্রলীগের দ্বিমত পোষণ করেননি। ছাত্রদের যে দাবি, সেই দাবির সাথে আমরা সহমত পোষণ করেছি। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে, একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে, আমিও এই কোটার যে সংস্কার, একটা ন্যায্য সংস্কারের পক্ষে আমি কথা বলেছি। আমি তখনও টেলিভিশনে বলেছিলাম যেখানে সংস্কার করা দরকার বা সংস্কার হওয়া উচিত, তাদের এই যে দাবি যৌক্তিক দাবি। কিন্তু 5 তারিখের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে হয়তো অন্য কোনো এক সময় আপনাকে দীর্ঘ সময় কথা বলা যাবে যে এই 5 তারিখটা কেন ঘটলো, ছাত্র আন্দোলনের নামে কি ঘটেছে, এগুলো আসলে পরবর্তীতে আপনারা সব পেয়ে যাবেন। এটা কি ছাত্রদের একটি ইনোসেন্ট মুভমেন্ট ছিল, না এর আড়ালে কি ছিল, এটা বের হয়ে আসবে। তাহলে এটাকে আমরা পাশে রেখে আমরা যদি আলোচনা করি যে 5 আগস্টের পতন আমরা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটার পিছনে কারণ কি ছিল, সেটাকে আমরা এক পাশে রেখে যদি আমরা আলোচনা করি যে 5 আগস্টের পতনকে আপনি কিভাবে দেখছেন, মানে আওয়ামী লীগের পতনকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আওয়ামী লীগের রাজনৈতিক দুর্বলতা নাকি কূটকৌশলের অভাব ছিল? প্রথমত
আওয়ামী লীগের যে 5 তারিখের যে অবস্থান থেকে যেটা ঘটেছে সেটা এটা তো মানে এটা তো যে আপনার এটা তো অস্বীকার করার জন্য যে 5 তারিখের ঘটনা ঘটেছে, 5 তারিখে এরকম একটা পরিস্থিতির মধ্য থেকে বাংলাদেশের চলতে হয়েছে, বা 5 তারিখের বাস্তবতাটা, এই বাস্তবতাটা তো আমি অস্বীকার করতে পারি না। 5 তারিখের বাস্তবতা ছিল না, 5 তারিখের বাস্তবতা যে সেনাবাহিনী ওনাকে তুলে দিলেন, মানে সেনাপ্রধান ওনাকে বিমানে তুলে দিলেন, এবং বাকিরা সব এমপি মন্ত্রী সব হাওয়া হয়ে গেল। এই যে আওয়ামী লীগের রাজনৈতিক বাস্তবতা আমরা দেখলাম 5 তারিখের পরে, 5 তারিখে এবং 5 তারিখের পরে, এই ঘটনাকে আপনি কিভাবে আপনি বর্ণনা করবেন? আওয়ামী লীগের মতো এত শক্তিশালী আওয়ামী লীগের মানে আপনারা যেটা দাবি করেন বা অনেকেই মনে করে যে দুইটি দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বা মাঠের রাজনীতি বলতে আওয়ামী লীগেরই সবচেয়ে বেশি মানে অবদান, বা আওয়ামী লীগ সবসময় সফল হয়েছে মাঠের রাজনীতিতে। তো সেই ক্ষেত্রে এই ঘটনা 5 তারিখে উনি চলে যাওয়া এবং এমপি মন্ত্রীরা সব হাওয়া হয়ে যাওয়া, তো এই ঘটনাকে আপনি কিভাবে দেখবেন? এটা দুটো ভাগে যদি আপনি বিভক্ত করেন তাহলে ভালো হবে। একটা হলো 5 তারিখের যে আন্দোলন, সে ছাত্রদের আন্দোলন, সেই ছাত্রদের আন্দোলনে একটা পর্যায়ে অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলো তাদের সামিল হয়েছে, এবং বড় বড় রাজনৈতিক দলগুলো বলেছে তাদের নেতাকর্মীরা মারা গেছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই কথাগুলো বলার মধ্যে থেকেই আমরা জানি যে ইনোসেন্ট মুভমেন্টটা কি ছিল। একটা প্রি প্ল্যান প্রোগ্রাম ছিল, যেটা সম্মানিত বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের সম্ভবত উনি এই 5 তারিখ নিয়ে কাজ করা, এটা অনেকদিন ধরে কাজ করেছেন। এটা ওয়েল প্রি প্ল্যান্ড, ওয়েল ডিজাইনড, এবং মাস্টার মাইন্ড একজনকে দেখিয়ে দিয়েছেন। তো এটা গোটা দুনিয়ার মানুষ ইতিমধ্যে জেনে গেছে যে আসলে এই ছাত্রদেরকে সামনে রেখে একটা মুভমেন্ট করে শেখ হাসিনা সরকারের পতন। কারণ যদি তাই না হতো তাহলে কিন্তু কার্যত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে আন্দোলন করে বা আওয়ামী লীগ সরকার আন্দোলন করে পতন ঘটাতে পারে নাই বিধায় তারা এই রকমের একটা পপুলার ইস্যুকে সামনে রেখে এটা সামনে নিয়ে এসেছে। এবং কার্যত আপনারা অনেকেই, আমরা তখন বলেছিলাম বা আমরা যখন টেলিভিশনে কথা বলেছি বা অপরাপর যারা আলোচক ছিল বা যারা বুদ্ধিজীবী ছিলেন বা সচেতন মানুষ ছিলেন, তারা বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা এরা মেনে নিলেই এই মুভমেন্টটা হতো না। এটার সাথে আমি একমত নই। তাই যদি হতো তাহলে তো দাবিগুলো তো মেনেই নেওয়া হয়েছে, এবং যারা প্রথম আন্দোলনের সময় যারা নিহত হয়েছে তাদেরকে বিচার বিভাগীয় তদন্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘোষণা করেছে, এবং তাদেরকে আইনের মুখোমুখি করা হয়েছে। করবে এই রকমের স্টেপ যেখানে নেওয়া হলো, সেখানে কিন্তু পরবর্তীতে সেই দাবিটায় চূড়ান্ত দাবি, একতরফা দাবি শেখ হাসিনার পতন, সেটা হলো। তার মানে এখানে এই ছাত্রদের এই আন্দোলনকে পুঁজি করে এটা ওদের ভবিষ্যতে আরো বের হয়ে আসবে। এবং ইতিমধ্যে আপনি নিজেও জেনেছেন যে এই যে যারা ছাত্র সমন্বয়ক ছিল তাদের রাজনৈতিক আদর্শ কি, তারা ছাত্রলীগের মধ্যে ছিল, অথচ সে ছাত্র শিবির করছে। এটা অনেক বড় এই যে আলোচনাটা, এটা এই জন্য আপনি বলেছেন যে এই প্রেক্ষাপটটা অনেক বড়। এই প্রেক্ষাপট নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, মানে আন্দোলন নিয়ে আমরা এটা দিস ইজ নট হাই টাইম। কোন এক সময় এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, বাংলাদেশের মানুষ সকলে জানে, সকলে বুঝবে। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন আওয়ামী লীগের এই বাস্তবতা, আওয়ামী লীগ যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নামক একটি রাষ্ট্র যাদের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, যাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে, এবং আওয়ামী লীগ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য থেকে প্রতিটা ধারাবাহিকতায় 24টা বছর সংগ্রাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের 13 বছরের জেল খেটে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। সেই আওয়ামী লীগের এরকমের একটা অবস্থার মধ্যে থেকে আপনি যেটা বলেছেন যে মন্ত্রীরা চলে গেছেন, নেতারা অনেকে চলে গেছেন, এটা কয়েকটা ভাগে বিভক্ত। আমি যদি একদম আপনাকে যে খুব যদি করে বলি, কোন রকমের খোলামেলা যদি আলোচনা করি, তাহলে আমি মনে করবো যে এখানে বড় একটি দায় আছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের। আমি মনে করি 5ই আগস্ট হওয়ার আগেও 2016 সালে যখন ওই সাধারণ সম্পাদক হয়, তার মধ্য থেকেই আওয়ামী লীগের আসলে রাজনীতিতে আওয়ামী লীগের ক্ষতির দিকটা তখন থেকেই শুরু হলো। কারণ আমি যদি দেখি, বা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, আওয়ামী লীগের মতন একটি দক্ষিণ পূর্ব এশিয়া বা গোটা দুনিয়ার যে রাজনৈতিক
দলগুলো আছে যাদের কিন্তু আপনারা কি নেতৃত্বে কখনো এটা তুলে ধরেছেন যে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করায় দলের অনেক ক্ষতি হচ্ছে? এটা কি আপনারা নেত্রীর কাছে কখনো তুলে ধরতে সুযোগ পেয়েছেন কিনা? আপনি বলছেন যে ওবায়দুল কাদেরের কথা, কিন্তু আপনি তো মানে হাসান মাহমুদের কথা বলছেন না, যিনি 5 তারিখের আগে বা পরে পালিয়ে গিয়েছেন, যিনি এখন বিদেশে বসে উনি আবার সাক্ষাৎকার দিচ্ছেন। আমি আমি সবগুলো ব্যাপারই আসছে। আমি প্রথমত কেন ওবায়দুল কাদের কথা বললাম, ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক, এর আগে আমাদের যে সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুল জলিল, জিল্লুর রহমান, আমরা তো অনেকের পিছনেই রাজনীতি করেছি। তবে আমি কেন ওনার কথা বললাম, প্রথমত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হওয়ার মধ্য থেকে আস্তে আস্তে দলের কর্মীদের কাছ থেকে দল বিচ্ছিন্ন হয়ে গেছে। এর প্রধানতম কারণ হলো, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে রাজনৈতিক দলটি যার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশ, কিন্তু আপনি কোনো একটি আলোচনার টেবিলের মধ্যে থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়নি। এটা সশস্ত্র সংগ্রামের মধ্যে, জনযুদ্ধের মধ্যে থেকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। জাতীয় 4 নেতার নেতৃত্বে একটি সরকার গঠন হয়েছে 10ই এপ্রিল, এবং বঙ্গবন্ধু 26শে মার্চের পক্ষকালে একদম মানে শুরু থেকে 25-12টার পরে স্বাধীনতা ঘোষণা করে গেছেন। এই যে একটি দলের নেতৃত্বে খুব সুশৃঙ্খল ভাবে একটি মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, সেই সংগঠনের নেতা হিসাবে ওবায়দুল কাদের সাহেবকে উনি যখন 2016 সালে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হয়ে আসলেন, তখন আমরা যারা ছাত্রলীগের সাবেক নেতারা, বড় একটি অংশই, আমি মনে করবো অধিকাংশই নেতা কর্মীরা 2016 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হওয়ার পর থেকে আমরাই মাননীয় প্রধানমন্ত্রী সভানেত্রী যে কার্যালয় আছে ধানমন্ডিতে, আমরাই বড় একটা অংশ যারা তারা আস্তে আস্তে যাওয়াটা বন্ধ হয়ে গেল। কারণটা কি আমি আপনাকে বলি, আওয়ামী লীগের মতন একটি গণমানুষের যে রাজনৈতিক দল, সেই দলের সাধারণ সম্পাদক ভাই শুনতে অভ্যস্ত না, উনি কমফোর্ট ফিল করেন না। ওনাকে লিডার বললে উনি কমফোর্ট ফিল করেন না, ওনাকে স্যার বললে কমফোর্ট ফিল করেন, এবং তখন তাদের প্রতি অ্যাটেনশন নেয়। সে কারণে আমি প্রথম বলছি যে প্রথমত দলটা দলের সাধারণ সম্পাদকই থাকে একটি দলের প্রাণ, তার কাছে নেতা কর্মীরা যান। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেন, তার এসএসএফ এর আছে, তার একটা সেজন্য আপনি বলেছেন, সেজন্য ওনার কথা বলেছেন। এটা উনি একটা প্রধানমন্ত্রী হিসেবে যেটা বলয়ের ভিতরে থাকে, ওনার কাছে নেতা কর্মীরা যেতে পারেন না, একজন সাধারণ সম্পাদকের কাছে যেতে পারেন। কিন্তু সেই জায়গাটায় ওবায়দুল কাদের চূড়ান্ত ভাবে শুধুমাত্র আমি বলা না বা আমরা প্রশ্ন করা না, এর চেয়েও বড় কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনের পরে আমরা যখন ভিক্টোরি হলো এবং আওয়ামী লীগ যখন 49% ভোট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দিল, তখন ক্ষমতা আসার পরে এই দলে যারা, এই যে মনে করেন ছাত্রলীগের শিবির ঢুকে যাওয়া, বিভিন্ন দল বিভিন্ন ভাবে ঢুকে দলের মধ্যে অপকর্ম করা, এর একটি তালিকা মাননীয় প্রধানমন্ত্রী সেন্ট্রাল কমিটির মিটিং এ গণভবন থেকে এই ওবায়দুল কাদের সাহেবকে দিয়েছিলেন, যাতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। ওবায়দুল কাদের সাহেব সেই অ্যাকশন গুলো নেননি। দেখবেন আপনি বিভিন্ন সময় ওবায়দুল কাদের সাহেব কাউকে একটা ব্যক্তিকে বলছে যে ও দুর্নীতিগ্রস্ত, এই কথাটা হয়তো বা বললো, বা ও ইয়াবা পাচার, দেখা গেল আজকে উনি তাকে নিয়ে ইয়াবা পাচারকারী বললেন, পরের দিন ওবায়দুল কাদের সাথে তার সাথে ছবি দেখা গেছে। তার মধ্যে থেকে কি দাঁড়ায়? তার মধ্যে থেকে মেসেজটা দাঁড়ায় যে ওনার সাথে সেইটা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন উনি তখন তার কাছে ওই ব্যক্তি, ওই খারাপ মানুষটা ওনার কাছে তখন ফেরেশতা হয়ে যায়। আমি সেই কারণে বললাম যে নেতা কর্মীরা ওবায়দুল কাদেরের মতন একজন অজনপ্রিয়, জনবিচ্ছিন্ন সাধারণ সম্পাদক হওয়ার মধ্যে থেকে গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে গেছে। মধ্যে থেকে দীর্ঘদিন ধরে আমাদের রকমের, এবং এই সেন্ট্রাল কমিটিতে যদি আপনি দেখেন যে হাসান মাহমুদ সাহেবের কথা বলছেন, পঞ্চপাণ্ডব আমরা যেটা দেখতে পেয়েছি পত্রিকায় এসেছে যে পঞ্চপাণ্ডব, সেই ব্যাপারে আপনি কথা বলবেন। আর আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে রেখে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে ওবায়দুল কাদের সাহেবকে কোথাও আমরা শুনেছি যে ধরা পড়ে নেই, কিন্তু আসলেও কিন্তু উনি কোনো আড়ালে উনি দেশের বাইরে চলে গেছেন। উনি আসলে কোথায় আছেন, আপনার কোনো আইডিয়া আছে কিনা?
আমার আমার ওনার ব্যাপারে আমি কোথাও উনি কোথায় কি আছেন আমি সেটা জানি না। তবে আমি যেহেতু আপনি কাদের সাহেবের ব্যাপারটা বললেন, সেটা আমি মনে করি আমি একজন কর্মী হিসেবে মনে করি, আমার মতন এই রকমের লাখ লাখ নেতা কর্মীরা মনে করে যে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ার মধ্যে থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সবচেয়ে বড় ক্ষতিটা, সবচেয়ে বড় চপেটাটা হয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মধ্যে থেকে। পঞ্চপাণ্ডবের যে ব্যাপারটা বলছেন, দেখুন আমি আরেকটা পিছনে একটু আপনাকে নিয়ে যাই, তাহলে আপনি দেখতে পারবেন যে রাজনীতির গুণগত পরিবর্তন, অর্থাৎ একজন মানে রাজনৈতিক কর্মী একদম যেটাকে ইংরেজি সিজন পলিটিশিয়ান, এই সিজন পলিটিশিয়ান যদি আপনি বলেন একজন পোরখাওয়া রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা, তাদের চরিত্রটা কেমন হচ্ছে? বঙ্গবন্ধুর সময় মনে করেন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামান সাহেব, বা মাননীয় প্রধানমন্ত্রী বেকাশি সালে বাংলাদেশে আসার পর থেকেও যদি আমরা অনেকগুলো নাম দেখি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, এই যে পরবর্তীতে সৈয়দ আশরাফুল ইসলাম, এই যে অনেক রাজনৈতিক নেতা আছে। আমাদের সংকট হলো এই যে আমাদের হঠাৎ করে আমাদের দলের ভিতরে যখন আমরা দেশ সেবার সুযোগ পেলাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যখন আমাদেরকে একটি উন্নয়নের দিকে ধাবিত করছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি দারিদ্রমুক্ত বাংলাদেশের দিকে বিনির্মাণ করছেন, ডিজিটাল বাংলাদেশ কায়েম করছেন, যখন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছি, আমরা উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হলাম, তখন দেখলাম এই 2016 সাল থেকে ওবায়দুল কাদের সাহেবরা কাদের সাহেব যখন সেক্রেটারি হলেন, তখনই দেখলাম দলের ভিতরেও এক প্রকারের একদম ধারাবাহিকভাবে রাজনীতি করা কর্মীরা সেন্ট্রাল আওয়ামী লীগের জায়গা পায়নি। আপনি যে বলছেন সেন্ট্রাল আওয়ামী লীগের কথা বলা, এখন ওবায়দুল কাদের তো প্রশামতকারী যারা তাদেরকে পছন্দ করে, তাদেরকে সে রিকমেন্ড করে নেতা বানানোর জন্য। এখন দেখবেন এখানে খুব সূক্ষ্ম ভাবে এই কথাগুলো এই কারণে বললাম যে বঙ্গবন্ধুর সাথে যারা রাজনীতি করছে তাদের নামের পিছনে কিন্তু ডক্টর তাজউদ্দিন নেই, হ্যাঁ, বা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম নেই, বা আব্দুর রাজ্জাক বা তোফায়েল আহমেদ। এই যে একজন জাত রাজনীতিবিদ, এই জাত রাজনীতিবিদের কোন পলিটিক্যাল মানে রাজনীতির বাইরে অন্য কোনো পরিচয় থাকে না, বরঞ্চ তারাই এই যে পরিচয়গুলো বহন যারা করে আসছে, ধারাবাহিক ভাবে রাজনীতি করে দেশের বাইরে গেছে, একটা ডক্টরেট ডিগ্রি নিয়েছে, ওই দেশে তাদের নাগরিকত্ব আছে, এবং দল যখন ক্ষমতায় তখন এরা এই দলে এসে ভর করবে। দেখবেন এই যে পঞ্চম পাণ্ডব, এদেরকে যদি স্টাডি করেন তাহলে দেখবেন এরা কিন্তু কেউ ধারাবাহিক ভাবে আওয়ামী লীগের রাজনীতি করে নাই, মাঝে অনেক বছর তারা বিদেশে ছিলেন। আমি এটাও দোষের হচ্ছি না, কিন্তু আমার এই পঞ্চম পাণ্ডবের ভিতরে 4 জন মানুষকে যদি আপনি স্টাডি করেন দেখবেন 4 জন, ডক্টর হাসান মাহমুদ, আব্দুল সুবহান গোলাম, বিপ্লব বড়ুয়া, তার নামে ব্যারিস্টার ডক্টর সেলিম মাহমুদ। সেলিম মাহমুদ আমার এক সময় ছাত্রলীগের কলিগ ছিলেন, একটা মানে টেকনিক্যাল পদ বলতে তখন ল সেক্রেটারি, তখন একজন আইনের ছাত্র দরকার, সে কারণে সেলিম মাহমুদকে আইন করা হয়েছিল। এনামুল হক শামীম, ইসহাক আলী খান পান্না, আমি আপনার কথার মধ্যে পান্না ভাইয়ের বিদায়াত মাগফিরাত কামনা করি। আমাদের ছাত্রলীগের আরেক সাবেক নেতা 15 আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিতে যে ছাত্র শিবির, হিজবুত তাহরীর এবং জামাতের কর্মকাণ্ড, ওদের অত্যাচারে নির্যাতনে 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জালুরি মহিন পাটোয়ারি নিহত হয়েছে, তাদের বিদায়াত মাগফিরাত কামনা করি এবং তাদের স্বচ্ছন্দের প্রতি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই যে 5 জনের কথা আপনি বললেন, সেই 5 জনের একজন ওবায়দুল কাদের সাহেব দীর্ঘদিন রাজনীতি করে আসছেন, সব ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হওয়ার মতন জায়গায় শহীদ আশরাফের পর শহীদ আশরাফের রিপ্লেসমেন্ট হিসেবে ওবায়দুল যথার্থ সিদ্ধান্ত ছিল না। এরপরে আপনি যে 4 জনের কথাই যদি ধরেন, তাহলে এদেরকে যদি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেন, এরা আওয়ামী লীগের রাজনীতির সাথে ধারাবাহিক ভাবে কেউ ছিলেন না। তার মানে সুবিধাবাদী রাজনীতিবিদ বলতে আমরা যেটা বুঝি। হ্যাঁ, আমি মনে করি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় এই যে সমস্ত যাদের তৈরি এই যে সকল ডক্টর, সকল ব্যারিস্টার, এরা দলটাকে ব্যবহার করে এই লক্ষ কোটি কর্মীদের বুকে লাথি মেরে তারা তাদের ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত স্বার্থ এটা হাসিল করেছে। এরা ব্যক্তিগত জীবনে হয়তো অনেক টাকার মালিক হয়েছে, অন্যায় করেছে, কিন্তু এই যে দলের 99% কর্মী, আমি প্রায়শই টেলিভিশনে বলি, এখনো আপনার কাছে বলছি, 99% কর্মী আওয়ামী লীগের নিবেদিত, দেশপ্রেমী। একজন রাজনৈতিক পরিচয়টাকে, একজন রাজনৈতিক কর্মীর প্রথম কমিটমেন্টটা হলো তার দেশপ্রেম আছে কিনা, সে একজন সমাজ চিন্তক মানুষ হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশপ্রেমিক হতে হবে, তার অন্য 8-10টা মানুষের চেয়ে সে সমাজ সচেতন। তাহলে আমার ভিতরে একজন রাজনৈতিক
হিসাবে যদি ওই কমিটমেন্ট না থাকে, তার যদি দেশপ্রেম না থাকে, দেশপ্রেমের সংকটটা কোথায় তখন দেখি, যখন দেখি শুনি যে হাসান মাহমুদের বেলজিয়ামে বাড়ি বা বেলজিয়ামে অনেক জায়গা কিনে ফেলছে, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমেরিকায় বাড়ি কিনছে, বাড়ি করছে, সেলিম মাহমুদ সেইন, আব্দুল সোবহান গোলাপ আমেরিকাতে অনেকগুলো বাড়ি। এই যে এই তালিকায় তো আরো আছে, এই পঞ্চপাণ্ডব ছাড়াও তো এই তালিকায় আরো অনেকেই আছে যারা দেশের বাইরে। আমি আপনাকে এই জায়গাটা আসছি, আমি তার মানে হলো যে একজন রাজনৈতিক কর্মীর তো ওই ভাবনায় থাকার কথা না, তার আমেরিকাতে বাড়ি থাকতে হবে, আমেরিকার সিটিজেনশিপ থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতির সাথে তো এটা যাই না। বঙ্গবন্ধুর সাথে করা যে সংগঠন, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু, সরওয়ার্দী, এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম দিয়েছে, সেই আওয়ামী লীগে এই ডক্টর হাসান মাহমুদ, আব্দুল সোবহান গোলাপ, এরা একসময় আমেরিকাতে ট্যাক্সি চালাতো। তার বিপ্লব বড়ুয়া কখনো কোনো সময় কোনো দুর্দিনে আমাদের কর্মীও ছিলেন না, সমর্থক ছিলেন হয়তো ছাত্রলীগের। তার মতো মানুষ এরকমের করে যখন পদ পেয়ে যায়, সেলিম মাহমুদ আমাদের সাথে একবার চিটাগংয়ে আইন সম্পাদক ছিলেন ওই পর্যন্ত, তারপর সাথে উনি শিক্ষক হয়ে গেছেন, তারপর উনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। কিন্তু এই যে মানুষগুলোকে কে প্রমোট করেছে, সেটাও রাজনৈতিক নেতা, একজন এসটি ইমাম। আপনি যদি বলেন আমাদের বিবেচনার জায়গাগুলো কোথায় কোথায় নেওয়া উচিত, আমি মনে করি দল হিসেবে আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপরে আস্থা আছে এবং মনে করে শেখ হাসিনার আরো কিছু বাংলাদেশের মানুষের জন্য দেওয়ার জায়গা আছে। কিন্তু আমি মনে করি এই যে যাদের দ্বারা আওয়ামী লীগ আজকের জনমানুষের কাছে একটি বিতর্কিত জায়গা যারা তৈরি করেছে, তাদেরকে আমাদেরকে এখন থেকে বিবেচনায় নিতে হবে। অন্তত যারা 5 তারিখের পর এই দেশ ছেড়ে চলে গেছে, বা যারা দেশের বাইরে যাদের সম্পদ আছে, বা যাদের যে সমস্ত বিষয়গুলো টেলিভিশন গুলোতে পত্রিকাতে উঠে এসেছে, আমি মনে করি এটা আমাদের কনফিডেন্সে নেওয়া উচিত। দল হিসেবে আমাদের এখানকে রিথিঙ্কিং এর জায়গা আছে যে আমরা কিভাবে পুনর্গঠন করবো, কি রিকনস্ট্রাকশনটা আমরা কিভাবে করবো। আমরা যদি পুরো পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগকে যদি আবার বাংলাদেশে, আমি মনে করি 40 থেকে 50% মানুষ অবশ্যই আওয়ামী লীগকে ধারণ করে, আওয়ামী লীগকে ভোট দিতে চায়। কারণ 5 তারিখের পর বাংলাদেশের মানুষ আমরা দেখেছি যে 5 তারিখের পর এই বাংলাদেশটাকে আমরা কোন দিকে নিতে চাই। আমরা মীমাংসিত ইস্যু, বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের জাতির পিতা, জাতিরাষ্ট্রের পিতা, এটা মীমাংসিত ইস্যু। ঐতিহাসিক 7ই মার্চ মীমাংসিত ইস্যু। সংবিধান দিবস, এটা মীমাংসিত। হ্যাঁ, তার বাইরে ব্যক্তিগত কিছু দিবস থাকতে পারে, কিন্তু জাতির পিতা কি সবাই মানতো? মানে জাতির পিতা কি আসলো এই দিবসটা? আমি আপনাকে একটা কথা বলি, গোটা দুনিয়াতেই যে সমস্ত দেশগুলো মুক্তিযুদ্ধের মধ্য থেকে স্বাধীন হয়, সেই সমস্ত দেশের যুগে যুগেই বিশ্বের বিভিন্ন দেশে দেশে এই জাতির পিতা আছে। একটা হলো আমরা এখানে ভুল করি যে মুসলমান হিসেবে হযরত ইব্রাহিম আসসালাম আমাদের মুসলমান জাতির পিতা, কিন্তু বাঙালি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আপনি এখানে দুটো জিনিস, একটা হলো আমার বাঙালি জাতি রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের উনি আমাদেরকে একজন মহানায়ক, ওনার নেতৃত্বের কারণে, ওনার ত্যাগ, ওনার শ্রম, ওনার মেধা, ওনার জীবন যৌবন বিলীন করেছে এই দেশের জন্য, এবং উনি সর্বশেষ নেতা যার নেতৃত্বে চূড়ান্ত এই স্বাধীনতাটা আমরা অর্জন করেছি, সে কারণে উনি আমাদের জাতির পিতা। হ্যাঁ, তার শাসন ব্যবস্থা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, সে যখন 72 থেকে 75 পর্যন্ত দেশ পরিচালনা করছে সেটা নিয়ে আপনার একটা প্রশ্ন থাকতে পারে, সেই সমালোচনায় কেউ উঠবে না। মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা, বিজেপি সে তো ওই দলের না, কংগ্রেসের জন্মদাতা ধরেন মহাত্মা গান্ধী, সে তো ওই, সে কারণে কি বিজেপির নরেন্দ্র মোদী তাকে কি জাতির পিতা মানে না? আজকে আপনি এই কথাটা যেহেতু বললেন, সেক্ষেত্রে আপনি আরেকটা সেকেন্ড করি। আজকে আমরা 5ই আগস্টের পরে দেখলাম হঠাৎ করে বাংলাদেশে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী পালন হয়। কিছু কিছু পণ্ডিত, 2-1 পণ্ডিতকে দেখিয়ে বা টেলিভিশনে বলে যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর অনেক গুণ ছিল। আজকে বাংলাদেশটাকে আমরা 47, আমাদেরকে বলে 47, আমাদের 47, আমাদের কি অর্জন? 47 সালে আমরা ব্রিটিশদের কাছ থেকে ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল। তারপর আমাদেরকে পাকিস্তানি আমাদেরকে নির্যাতন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে। সেই বাস্তবতা 71 এসেছে। আজকে একটি গ্রুপ, একটা সার্টেন গ্রুপদেরকে দেখি আজকে তারা কথা বলে 47, তারা 52 কথা বলে।
হ্যাঁ, 52 তো আমার মায়ের বাসার জন্য আমার রক্ত দিয়েছি, সালাম বরকতের রক্ত দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা সৈনিকের একজন আন্দোলনকারী নেতা, সে জেলে ছিলেন। সর্বশেষ 71 সালে মহান মুক্তিযুদ্ধ ঘটলো। তা আমার জাতি রাষ্ট্রের জীবনে সবচেয়ে আমার তো 71-ই আমার চেতনার জায়গা। এরপর যখন যা ঘটবে সেটা আন্দোলন, সেটা 90 গণঅভ্যুত্থানে আমরা একটা ছাত্র আন্দোলন কর্মী ছিলাম, আমরাও সেই গর্বিত আন্দোলনের একজন কর্মী, গর্বিত কর্মী। কিন্তু মহান মুক্তিযুদ্ধ তো হাজার বছরে একবার হবে, বারবার হবে না। এবং খুব অদ্ভুত ব্যাপার, বাংলাদেশকে আজকে নতুন করে স্বাধীনতা দিবস শিখায়, নতুন করে মুক্তিযুদ্ধ উপাধি দেয়, যেটা আগামী দিনে আমাদেরকে ভাবতে হবে। সংকটের জায়গা সেখানটাতেই হাসিনা, আপনি যে বললেন যে আজকে এই যে জাতির পিতার প্রশ্ন আপনি বললেন এইরকমের, এটা আসলে কি, এটা 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরও যেভাবে ঘটেছিল, এটি পাকিস্তানি ভাবধারায় স্বাধীনতা বিরোধী। যেটা আজকের মজার বিষয় দেখবেন, যে ছাত্রদের মামলা করেছিল জনাব জেডাই খান পান্না, সদ্য পান্না ভাই, উনি আমার প্রতিবেশী। পান্না ভাই এই ছাত্রদের পক্ষে মামলা করেছে। এই পান্না ভাই কি পরবর্তীতে কিন্তু আবার মামলায় দিয়েছে। আজকে আমরা যে বৈষম্যহীন চাই সমাজ ব্যবস্থা চাই, এটা বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা চাই আমরা, বৈষম্য থাকতে চাই না, বৈষম্যের বেরিয়ে আসতে চাচ্ছি। তাহলে আজকে যে জেডাই খান পান্না ছাত্রদের পক্ষে দাঁড়ালো, আবার যখন সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললো, আবার যখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বললো, তখনই আবার তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। এটা হলো বাংলাদেশে আমি যে এতদিন ধরে শুনে আসছি। হ্যাঁ, আমাদের অনেক ত্রুটি বিচ্ছিন্ন ছিল। আপনি যদি এটা ধরেন, তাহলে আমি মনে করি সবচেয়ে বড় অনুপস্থিতির জায়গাটা আমি মনে করি 2014 সাল বিএনপি আসে না, সেটা তাদের ভুল। মানে 2008 সালে, এখানে যদি আমি প্রশ্ন রাখি আপনার কাছে, যে 2008 সালে সবাই এসেছিল, সবাই মিলে নির্বাচন করেছে। 2014, 18, 2024-এর নির্বাচনগুলো খুবই বিতর্কিত নির্বাচন। সেই নির্বাচনগুলো নিয়ে আপনাদেরকে অনেকেই প্রশ্ন করেন এবং প্রশ্নের মুখোমুখি আপনারা এগুলো। তো এগুলোকে আপনি কিভাবে বিবেচনা করবেন একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে? আমি প্রথমত মনে করি 2008-এর 29 ডিসেম্বরের নির্বাচন, তারপর 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই আমাদের আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক বা থিঙ্ক ট্যাঙ্ক, তাদের উচিত ছিল নির্বাচনে বিএনপিকে নিয়ে একটি ইনক্লুসিভ ইলেকশনের কোনো বিকল্প হতে পারে না। বিএনপি বাংলাদেশে বড় একটি নির্বাচনে আপনি মনে করেন যে ভুল ছিল। 14 নির্বাচনটা বিএনপি আসে নাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়াকে ফোনও করেছিলেন। আমি 14 নির্বাচনটাকে ওইভাবে করে আমি ফোকাস করতে চাই না, আমি ফোকাস করতে চাই 18 সালের নির্বাচন, যে নির্বাচনে বিএনপি ডক্টর কামালের নেতৃত্বে তখন আমাদের নির্বাচনে অংশগ্রহণ করলো। সেই নির্বাচনে বিতর্কিত নির্বাচন যারা করেছে এবং এর জন্য যারা যারা দায়ী, অবশ্যই তাদেরকে মেনে নিতে চান যে দিনের ভোট রাতে হয়েছে তখন। আমি 18 সালের নির্বাচনকে তো আমি বলি না। 18 সালের যে নির্বাচন করেছে, এই নির্বাচনটাও এই ইমাম, তারপর আপনার ওবায়দুল কাদের, এই সমস্ত ওনাদের ভুল সিদ্ধান্তের কারণে ওনারাই মিসগাইডেড করছে এবং অতিমাত্রায় কিছু অতি উৎসাহী কিছু আমলা, কিছু পুলিশ অফিসার, তারা এইগুলো করার মধ্যে থেকে 2018 নির্বাচন, আমি মনে করি ওই নির্বাচন যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হতো, সেই নির্বাচন অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতা আসতো এবং বিরোধী দল আমি মনে করি ভালো একটি মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি বিরোধী দলে থাকতে পারতেন এবং 24 নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতেও পারতেন। আমি মনে করি এটা ছিল গণতান্ত্রিক রাজনীতিতে ইনক্লুসিভ পলিটিক্সের বিকল্প থাকতে পারে না। সেই জায়গাটা আমি মনে করি 18 সালের যে নির্বাচনটা, এই নির্বাচনটা আমাদের করা ঠিক হয়নি এবং এটা যারা যারা এটার সাথে জড়িত, আমি মনে করি দলের মধ্যে এটা নিয়েও একটা তদন্ত হতে পারে, গণশুনানি হতে পারে, দলের ভিতরেও আলোচনা হতে পারে। কেন 18 সালের নির্বাচনে বিএনপি আসার পরও এই নির্বাচন কেন বিতর্কিত করেছে, কেন অজনপ্রিয় জনবিচ্ছিন্ন যে রাজনৈতিক এমপি গুলো, যারা বাংলাদেশের মানুষ পেপার পত্রিকায় মিডিয়ায় উঠে এসেছিল, যাদের মনোনয়ন দেওয়া ঠিক না, ওবায়দুল কাদের সাহেবরা এবং এই পঞ্চ পাণ্ডবরা মিলে কেন তাদেরকে মনোনয়ন দিয়েছিল? তাদের ব্যক্তিগত স্বার্থে, তাদের টাকা কামানোর জন্য এবং জননেত্রী শেখ হাসিনাকে অন্ধকারে রেখে এই কাজগুলো ওবায়দুল কাদের নেতৃত্বে ঘটেছে। একদিকে ইমাম প্রশাসনিক ভাবে করেছে এবং রাজনৈতিক ভাবে ওবায়দুল কাদের এবং তার সিন্ডিকেটেরা করে জড়িত। আমি মনে করি 18 নির্বাচনে যদি বিএনপি, আওয়ামী লীগ সকলকে নিয়ে আমরা যেহেতু এসেছিল, ওই নির্বাচনের একটি ভালো নির্বাচন যদি হতো, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হতো, বিতর্কিত যদি কোনো কিছু না করতো, আমি মনে করি এই গণতন্ত্র অনেক শক্তিশালী হতো এবং আজকের বাংলাদেশে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সংকটে পতিত
হতো না। আমি মনে করি এটা একটা সবচেয়ে বড় ভুল ছিল, এবং 2018 সালটাই আওয়ামী লীগের জন্য টার্নিং পয়েন্ট ছিল। ওই নির্বাচনটা বিতর্কিত করার জন্য যে বা যারা জড়িত, আমি মনে করি তাদেরও বিচার হওয়া উচিত। জি, আপনার কি মনে হয় এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা? অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবে। আওয়ামী লীগ কেন ঘুরে দাঁড়াতে পারবে না? আওয়ামী লীগের সম্পর্ক মাটির ঘুরে সাথে দাঁড়ানোর মানুষের। পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন বা নিয়েছেন? আমি নেওয়ার তো কেউ না, আমি কর্মী। আমি আমার মনোভাবটা বলতে পারি। আমি একজন কর্মী হিসাবে কর্মীদের মনোভাবটা কি, কর্মীরা কি ভাবে, কর্মীদের ভাবনাটা কি, দেশের মানুষের ভাবনাটা কি। দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা যা করেছেন, যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, হ্যাঁ সেখানে দুর্নীতি ঘটেছে। দুর্নীতি কারা করছে তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু শেখ হাসিনা আমাদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গোটা দুনিয়ার সামনে উপস্থাপন করেছেন। আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গিয়েছিল। আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশ হয়েছে। শেখ হাসিনা মানে আপনাদের সভানেত্রী শেখ হাসিনার কোনো দোষ ত্রুটি কি দেখছেন না? যে আজকে যে আমি দোষটা ওই সেন্সে আমি আপনাকে বলি, প্রথমত যে সেন্সে আপনার আজকের প্রেক্ষাপটে সকলে মিলে তার যে দোষটা ধরছে, আমি আমার জায়গায় ওই দোষটা ধরছি না। আমি আগেই বলছি, দল হিসেবে দলকে বিচ্ছিন্নতা জায়গায় নেওয়ার জন্য এই পঞ্চম পাণ্ডব টাইপের যারা জড়িত তারা অধিকাংশ জড়িত। হ্যাঁ, এখন এই দায়ে হেড অফ দ্য স্টেট কিন্তু কখনো এড়াতে পারে না। এটা হতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে যে উনি যেহেতু দলের সভানেত্রী, উনি যেহেতু প্রধানমন্ত্রী, উনি এড়াতে পারেন কিনা। সেই জায়গায় যদি আপনি বলেন তখন সে দায় এড়াতে পারে না। কিন্তু আমি মনে করি বাহিরে যারা কর্মকাণ্ড গুলো করে আওয়ামী লীগের যে সাংগঠনিক স্ট্রাকচার, সেখানে দলের সাধারণ সম্পাদক মুখপাত্র হিসেবে যে কাজ করেছেন, ওনার যে দায় আছে, উনি এই যে যাদের যে সিন্ডিকেশন করে যে এই দলটাকে যে ক্ষতিগ্রস্ত করলো, কর্মীদেরকে যে বিভিন্ন ভাবে আজকে কোটি কোটি কর্মী আজকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে প্রতি পদে পদে, তার আত্মীয় স্বজন। 5 তারিখের পর গোটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, যে পরিমাণ নেতা কর্মীদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সময়ের যদি ক্ষমতার হস্তান্তর হয় তারপর এরকমের ঘটনা ঘটে না। কিন্তু 5 তারিখে এই ঘটনার পর তো গোটা বাংলাদেশের যে পরিমাণ মেসিভ একটা ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাড়ি, সেটাকে কিভাবে ওটার উপরে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই যে কাজগুলো যদি তারা যেটা দেয় সেটাকে আপনি কিভাবে মানে তাকে কি আপনি ইগনোর করতে পারেন কিনা? যে এই যে শেখ মুজিবের নামে বিভিন্ন মূর্তি, বিভিন্ন মানে ওনার নামে যত কিছু করা হয়েছে 15-16 বছর বা 17 বছরে, সেটা মানুষকে এক ধরনের মানে বিরক্তি জন্ম দিয়েছে মানুষের মনে। সেই তিক্ততা থেকে পরিস্থিতি। এবং আপনি 5 তারিখের পরে কথা বলছেন, কিন্তু 5 তারিখের আপনি জুলাইয়ের মাঝামাঝি থেকে 5 তারিখ পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে, ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ করে অনেকে হত্যা করা হয়েছে, ঘরবাড়িতে ঢুকা হয়েছে, মানে সেই ম্যাসাকার তো আমরা জানি। তো সেগুলোকে আপনি কিভাবে 5 তারিখের আগের ঘটনাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? 5 তারিখের আগের ঘটনা আমি তো আগে আপনাকে বলেছি, আমি কথা বলার শুরুতেই আপনি দুঃখ প্রকাশ করেছেন, কামনা করেছি, এবং এটা কাঙ্ক্ষিত নয়, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন নয়। কিন্তু এই ছাত্র আন্দোলনের নামে কি ঘটনা ঘটেছে, বাঙালি জাতি অদূর নিকট অতীতে, নিকট ভবিষ্যতে এটা বুঝতে পারবে যে কি ঘটেছিল, কেন হয়েছিল এই 5 তারিখ, কেন এইভাবে তৈরি করা হলো, সেটা বুঝতে পারবে। সেটা এখনই আমি ব্যাখ্যা না দিলেও আপনি একসময় আপনার নিজের কাছে প্রশ্ন করে জানতে পারবেন যে কি ঘটনা ঘটেছিল। তবে বঙ্গবন্ধুর নামে বিভিন্ন যে আপনার যে তার স্ট্যাচু বা এগুলা কোন রকমের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এটা একটু নির্মম বাস্তবতা, এটা মীমাংসিত ইস্যু। আমার কাছে মনে হয় না এটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি কোনো দরকার। সেখানটায় হয়তো বা মানুষের ভিতরে একটা ক্ষোভ ছিল, জেদ ছিল, এটা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে বঙ্গবন্ধুরে নিয়ে এত বেশি কিছু করার দরকার আছে। বঙ্গবন্ধুকে আপনি যতই চেষ্টা করেন যে ইতিহাসের পাতা থেকে আপনি আজকে যারা চেষ্টা করছেন, অপচেষ্টা, কেউ পারবে না বঙ্গবন্ধুকে। তার আমার সন্তান বা আপনার সন্তান বা আগামী প্রজন্ম, তারা বঙ্গবন্ধুকে গুগলে সার্চ করলে বাংলাদেশের জন্ম এখান থেকে উঠে আসবে। আমি মনে করি না যে স্ট্যাচু করা বা অন্য জিনিস করা, এটার মধ্যে থেকে আমি মনে করি এখানে একটা যে জিনিসটা আপনি বলছেন, সেটা আমি মনে করি যে মহান মুক্তিযুদ্ধ একটি মহাযজ্ঞ ছিল। এখানে বঙ্গবন্ধুর পাশাপাশি অন্য যাদের যা যা ভূমিকা ছিল, সেই ভূমিকাগুলো নিয়েও আলোচনা করা উচিত ছিল। সেইখানটাতে বোধহয় অনুপস্থিতি ছিল, বা চোখে পড়ার মতন মনে করেন সৈয়দ নজরুল ইসলাম বা তাজউদ্দিন আহমেদ বা ক্যাপ্টেন মনসুর আলী, বা HM কামরুজ্জামান, এদেরকে নিয়ে যে আলোচনা বা এদের দিবসগুলো পালন করা, এগুলো হয়তো বা আমার কাছে মনে হয়
ওই ওই পরিমাণ ফোকাসটা বোধহয় পায় নাই। সেটা আমি মনে করি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি মনে করি যেমনি ভাবে এই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এটাকে নিয়ে বিতর্কিত করার কোনো সুযোগ নয়। আমি মনে করি এখানেও আমাদের কিছু রিকারেকশন হওয়ার বিষয় আছে। ধরুন আপনি মনে করেন আমার বাবা 71 আমাকে 7 দিনে রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গেছেন। উনি প্রথম ভারতে ট্রেনিং নিয়ে তারপর দেশ স্বাধীন করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এখন মনে করেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, এই ধরুন বিপ্লব বড়ুয়া তার বাবাই মুক্তিযুদ্ধ করেন, আবার মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এটা আমি প্রায় টেলিভিশনে, বাংলাদেশের মূলধারা টেলিভিশন গুলো বলে এটাকে আমি চ্যালেঞ্জ করেছি। এটা হতে পারে না। আপনার হয় মুক্তিযুদ্ধ আমার বাবা এই সার্টিফিকেট পাওয়ার জন্য করে নাই, টাকা উপার্জনের জন্য করে নাই, দেশকে ভালোবেসে আগামী প্রজন্মের জন্য একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। সার্টিফিকেটের জন্যও জাননি, টাকা কামানোর জন্যও জাননি আমার বাবা। এবং আমরা 6টা ভাই বোন, আমরা কোন রকমের এই রকমের এই মুক্তিযোদ্ধা হিসেবে কোন রকমের ফেভারও কোথাও নেই। যদি তাই হতো তাহলে তো দল আমাকে 2014 সাল থেকেই আমি নিজেকে প্রস্তুত করছি। আমার মতো মানুষ তো 2008 সাল থেকে নমিনেশন চাইলাম, 2008, 14, 18, 24 4বার আমি নমিনেশন চেয়েও পেলাম না। আমার আসন থেকেই যদি আমি ব্যাখ্যা দিই, যদিও এটা খুব হীনমন্যতা হবে, কিন্তু আপনার মাধ্যমে বোঝার সুবিধার্থে অন্য দর্শকদের যে আমরা কি পরিমাণ আওয়ামী লীগের নেতা কর্মীরা নিগৃহীত হয়েছে। আমি নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলাম না। এই ওবায়দুল কাদের সাহেবরা বা ইস্তিমাম সাহেবরা বা এই যে সিন্ডিকেশন, এরা কাদেরকে মনোনয়ন করেছে? আজকে মনে করেন যে আমার আসন থেকে নির্বাচনে এমপি হয়েছিল 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত, 24 সালে তো বিএনপির শাহজাহান ওমর সাহেবকে নমিনেশন দেওয়া হলো। তাহলে আপনি দেখেন আমার উপর থেকে যে টর্চারটা হলো, যে মানসিক অশান্তির মধ্য দিয়ে আমি গেছি। আমি তো কখনো এই নমিনেশন না পাওয়ার আগে কখনো কি আপনাদের টেলিভিশনে বা অন্য কোনো জায়গায় কখনো কি আমার কথা বলছে যে আমাকে দল মনোনয়ন দেয় কেন? এ নিয়ে তো আমি কোনো আফসোস করি নাই। হ্যাঁ, দলের নেতা কর্মীরা ক্ষোভ করেছে, বিক্ষোভ করেছে, তারা সংগ্রাম করেছে, ব্যারিকেড দিয়েছে, তারা মানববন্ধন করেছে, নারী পুরুষ নির্বিশেষে আমার মনোনয়নের জন্য নেত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এটা 14 সালে করেছে, 18 সালে করেছে, 24 সালে করেছে। কিন্তু আমি কিন্তু মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও বঙ্গবন্ধু দল বা নেত্রীর প্রশ্নে এখনো আপোষহীন। কিন্তু যে লোকটাকে আমরা পরপর 3বার এমপি বানাইলাম, যে এমপি হলেন, সে তো আজকে দলের প্রয়োজনে, কর্মীর প্রয়োজনে তো সে তো কর্মীদের পাশে নেই। কে সে হলো এক সময় বিএনপি করেছে 91-এ, 96-এ জাতীয় পার্টি করেছে, 71-এ ছাত্র সংঘ করেছে। তো আমাদের এইটাই কি আওয়ামী লীগের ভুল, মানে সঠিক নেতৃত্বের মূল্য দিতে পারেনি সময় মতো? আমি এই কারণে বললাম, আমার আসলটা এই কারণে তুলে ধরলাম, ওখানে ফোকাস করলাম আপনাকে এই কারণে না, আপনার মতো এরকম ত্যাগী নেতা তো আরো অনেকেই আছেন, তাই না? যাদের প্রাপ্য ছিল তাদেরকে দেওয়া হয়নি। আজ এই জন্যই আওয়ামী লীগের মানে পতনের একটা কারণও হতে পারে এটি। অন্যতম কারণ যখন দেখবেন আপনি যদি পাশাপাশি দেখেন, আমার বাসায় যখন আমার ফ্যামিলি, আমার কিডস, তারা যদি দেখেন যে তারা প্রতিনিয়ত স্ট্রাগল করে চলার জন্য, বেঁচে থাকার জন্য, পড়াশোনার জন্য, রাজনীতির নামে অন্যরা যখন দেখবে যে যদি শুনে যে 100 কোটি টাকার মালিক, তাদের লেভিশ লাইফ লিড করে, তখন তো আমার বাসায় তো একটা সংগ্রাম হয়। আমাদের সন্তানদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, আমার কর্মীদের মধ্যে তো অনেক প্রশ্ন যে আমাদের যারা অনেক কর্মী তারাও অনেক টাকার মালিক হলো, আমাদের তেমন কিছু নেই। যদিও এটা নিয়ে আমার কোনোই আফসোস নেই, কারণ আমি রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, আমি টাকার জন্য না। আমি মৌলিক ভাবে আপনাকে যে কথাটা বলবো, যারা টাকা পাচারের সাথে জড়িত, যারা বাইরের অন্য দেশে যাদের নাগরিকত্ব আছে, এবং যারা 5 তারিখের আগে এবং পরে, এবং বিশেষ করে যারা 5 তারিখে ঘটার আগেও অনেকে যারা চলে গেছে, বিশেষ করে যারা 5 তারিখের আগে, মানে যারা আন্দোলনে থাকা অবস্থায়, যারা এই রকমের একটা মুভমেন্ট চলতেছে, সেই অবস্থায় যারা দেশ থেকে চলে গেছে, আমি বলবো দলের কাছে আবেদন থাকবে, একজন কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি তাদের কোনো জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের কর্মীদের মনের ভাষাটা আমাদের শীর্ষ নেতৃত্বদেরকে বুঝতে হবে, যে আওয়ামী লীগের কর্মীরা কি চায়। প্রথমত আমাদের কর্মীরা কি চায়, আমাদের কর্মীরা এই সমস্ত এই দুষ্ট লোকগুলোকে আর দলে দেখতে চায় না। এই যে পথ্য পাণ্ডব সহ যারা আছে, যাদের আজকে মূল ধারার গণমাধ্যম গুলোতে উঠে এসেছে, তাদেরকেও যেভাবে দেখতে চায় না, ঠিক তেমনি ভাবে যারা 5 তারিখের আগে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদেরকেও দলের রাজনীতি দেখতে চায় না। আমি মনে করি দলে আমাদের বহু
অনেক ত্যাগী, অনেক যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব আছে যারা এই আওয়ামী লীগকে পুনর্গঠন করে সুন্দরভাবে দাঁড়িয়ে আবার এদেশের মানুষের সেবা করার সুযোগ আওয়ামী লীগের নেতা কর্মীদের আছে এবং দেশের মানুষও আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশা করে। সত্যিকার অর্থে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকেই ভালো কিছু প্রত্যাশা করে। তো আওয়ামী লীগের কাছ থেকে যখন কষ্টটা পায় এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না, কারণ মানুষ মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ নামক এই দেশটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, স্বাভাবিক কারণে এই সমস্ত ভালো কিছু প্রত্যাশা আওয়ামী লীগের কাছ থেকে, আওয়ামী লীগের নেতৃত্বের কাছ থেকে আশা করে। আমি সেই কারণে আমাদের নেত্রীর এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনগুলো আওয়ামী লীগে সাজালে আমি মনে করি আওয়ামী লীগ আবার পুনরুদ্যমে ফিরে আসতে পারবে বলে বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ মনিরুজ্জামান মনির, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার শুভকামনা এবং আমাদের আবারও কথা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।